দোস্ত, তুই মন খারাপ করিস না তো। বায়োলজির প্র্যাকটিক্যালে আজ পর্যন্ত কেউ ফেল করে না। ধুর, 15টা প্রশ্নের 3টা উত্তর দিলাম। যেই চ্যাপ্টারগুলো বাদ দিছি স্যার ওইখান থেকেই প্রশ্ন করছে। শয়তান স্যার একটা। শিওর ফেল। লিখে রাখ দোস্ত। তাই বলে বুকের পাঁজরে কয়টা হাড়, এত সহজ একটা প্রশ্নের উত্তর দিতে পারলি না? শোন, আমাকে দিয়ে না লেখাপড়া হবে না। বাবা বিয়ে ঠিক করেছে, বিয়ে করে ফেলবো। বিয়ে এই বয়সে? হ্যাঁ, এই বয়সেই তো মেয়েদের ভালো ডিমান্ড। লেখাপড়া হবে না, বয়স ছুলিয়ে লাভ আছে। ছেলে পছন্দ হয়েছে? গোবর গণেশ, পছন্দ হওয়ার মতো কিচ্ছু নাই, তবে মানুষ ভালো। কবে বিয়ে? জার্মানি থাকে, ছুটি নিয়ে দেশে ফিরেই বিয়ে করবে। তুই আমাকে ছেড়ে জার্মানি চলে যাবি? জামাই জার্মানি গেলে আমাকে তো যেতেই হবে। এই শোন না, বাবলুর দোকানে চল। বাবলুর দোকানে আবার? আহা, চল না, গেলেই বুঝবি, চল না। আয় না দোস্ত। কি করিস? আয় না। সে তুই সমস্য নাই, আমি কিন্তু দাঁড়াই। আমি কিন্তু চলে যাবো। হ্যাঁ, তুই কি দেখ না কিন্তু তুই চল না না দোস্ত, প্লিজ। মানুষ যেখানে না, চল প্লিজ দোস্ত। আমি কি একা একা যাবো নাকি? চল। দোস্ত চল না, বইগুলো দেখ না। তার থেকে একটা জঘন্য বই। উফ, চুপ কথা। এখন এইসব বই না দেখলে বিয়ের পর ইমোশন কাজ করবে না। হ্যাঁ, দেখ। ধুর দোস্ত। এই দোস্ত, একটু বই পছন্দ করে দে না। আয় না প্লিজ প্লিজ। দেখ। ভাই এটা কত? 200। 100 দিব। না না, 120 টাকা দেন। 100 দিব ভাই, 100 রাখেন। আচ্ছা দেন। ধ্যাৎ, এটা কোনো বই হলো? কেন দোস্ত, খুব পচা নাকি? জঘন্য বই বেচার ধান্দা। ভিতরে বোরিং 90 দশকের প্রেম, আর উপরে দিছে চুম্মা চাটির সেন। ধ্যাৎ, আমার 100 টাকাই মাটি। বইটাতে পচা কিচ্ছু নাই? না রে, ভিতরে প্রথম প্রেমের নিটল গল্প, তারপর চিঠি আদান প্রদানে গল্প শেষ। টিপিক্যাল বোরিং লাভ স্টোরি। কি বই রে রুবি? আর বলো না আন্টি, সেদিন একটা বই কিনলাম, ভাবলাম পরীক্ষা শেষ, এখন আরাম করে বই পড়ার অভ্যাসটা করে ফেলবো। কিন্তু কিসের কি, ওপরে হুমায়ুন আহমেদের প্রচ্ছদ দিয়ে ভেতরে সব জঘন্য অশ্লীল গল্প দিয়ে রেখেছে। আমার 100 টাকাই লস। কি সাংঘাতিক! একটা মানি লোককে অপদস্থ করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। ছি, একদম ঠিক বলছো, আজকাল মানির মান বলে কিছুই নাই। ওমা, এই শিলা, তুই এমন করে বসে আছিস কেন? তোকে বাথরুম চেপেছে, বাথরুমে যাবি? ম্যাডাম আমার বিয়ের কথা শোনার পর থেকে ঝিম মেরে বসে আছে। তোর বিয়ে এত জলদি? এই প্রেমের বিয়ে নাকি রে? সত্যি করে বল। না আন্টি, বাবার বন্ধুর ছেলে, মানুষ ভালো, তাই বিয়ে দিয়ে দিচ্ছে বাসা থেকে। বাহ, বেশ ভালো। বিয়ের ডেট কবে ঠিক হয়েছে? সামনের 12ই শ্রাবণ। মা তোমাদের যেতে বলেছে, খুব খুশি হবে মা। এই যে দেখ, তোর মায়ের কথা মনে করিয়ে দিয়ে খুব ভালো করেছিস।
তোর মার জন্য আচার বানিয়েছি, আয় নিয়ে যাবি, আয় তো নিয়ে যাবি। আবার এসব ছাইপাশ গল্প পড়ে কোনো উচপুকের প্রেমে পড়ে যাস না। কেয়ারফুল, আমার বিয়ের 3 দিন আগে চলে আসবি। আমি আন্টিকে বলে যাচ্ছি, গেলাম। এইমাত্র যে অপরূপ মানুষটা নীল অপরাজিতা বইটি খুলল, তার সুন্দর দুটি চোখকে উৎসর্গ করছি। যে মানুষের দেখার চোখ যত সুন্দর, তার কাছে পৃথিবীটাও তত সুন্দর। মা একটু আ করেন, আর ট্রাই করেন। এই তো একটু চেষ্টা করেন। আ করে আ, অ অ আ। এই তো কথা বলতে হবে। ঘামছেন কেন সিরাজ ভাই? শরীর খারাপ? না এমনি। তুই ইউনিভার্সিটি যাস নাই? এই সেমেস্টারটা ড্রপ দিব ভাবছি। তোর জন্য একটা বই নিয়ে আসছি, ঘরে আছে, আয় নিয়ে যাবি। খালাম্মা, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। কথা বলতে হবে, কেমন? কথা বলার চেষ্টা করতে হবে, ঠিক আছে? খালাম্মা, এই পৃথিবীতে না আমরা সবাই একবার করে মরে যাই। মরে যাওয়ার আগে জীবনটা তাদের জন্য যারা মরে যাওয়ার আগে মরে না। বেঁচে থাকাটা আমার সবচেয়ে বড় নিয়ামত। বেঁচে থাকার অধিকার সবারই আছে। কখনো মরে যাওয়ার কথা বলবেন না, কেমন? আমরা সবাই আপনাকে ভালোবাসি না? আমরা অপেক্ষা করছি আপনি কবে সুস্থ হবেন, আমাদের সাথে কথা বলবেন, হাঁটবেন, আমাকে চা করে খাওয়াবেন। দে। এত চিনি দেয়? বই খুঁজতে হবে না সিরাজ ভাই, আমি জানি আপনি আমার জন্য কোনো বই কেনেননি। মায়ের কথা বলতে আমাকে ডেকেছেন, তাই তো? আচ্ছা সত্যি করে বলেন তো, মা আসলে আর কতদিন বাঁচবে? আচ্ছা আমি তোর কতবার বলছি খালাম্মার সামনে তার কোনো সমস্যার কথা বলবি না। প্রবলেম কি তোর? তুই ইউনিভার্সিটি যাচ্ছিস না কেন? 2টা টিউশনই করছি, সাথে শপিং মলের জবটাও আছে। সব মিলিয়ে পেরে উঠছি না। বাসায় এসে মায়ের যত্ন নেয়া, ঘুমও হয় না ঠিক মতো। মাঝে মাঝে তো মনে হয় সবকিছুর মুক্তি দিয়ে মা চলে যাবে একদিন সবকিছু ছেড়ে। চিন্তা করিস না, খালাম্মা সুস্থ হয়ে যাবে। মন খারাপ করিস না। বাহ, এই বইটা সুন্দর তো। আরে এই বইটি তো খুঁজছিলাম। হ্যাঁ এটাই তো, এটাই। নীল অপরাজিতা, মেঘদূতকে। নতুন লেখক বাজারে। আমি পড়িনি এখনো, পড় কেমন লাগে, ভালো লাগলে আমি বলবো। মফস্বলের শেষ ট্রেনের অপেক্ষায় ছিল নীল। নীল চলে যাবে শহর ছেড়ে বহু দূরে। এই শহরে তাকে আর কেউ ভালোবাসে না। তার প্রথম প্রেম অপরাজিতার বিষাক্ত বেগুনি বিষের সে আজ নীলকণ্ঠ পাখি। ঠিক সেই সময় অপরাজিতাও হাজারো ভিড়ে খুঁজে পায় নীলের ধূসর কালো চোখ, যে চোখ তাকিয়েছিল গন্তব্যে না পৌঁছতে পারা শেষ ট্রেনটার দিকে। হাত গুটানো ডেনিম শার্ট, কালো কেসিও ঘড়িতে সুদর্শন নীল বারবার সময় দেখছিল। অপরাজিতা নীলের সামনে দাঁড়াতেই হকচকিয়ে যায় নীল। বেগুনি শাড়িতে তার সামনে দাঁড়িয়ে আছে অপরাজিতা, তার হারিয়ে যাওয়া অপরাজিতা।
তার চোখের চশমায় দেখা যায় না অশ্রুসিক্ত ভেজা দুটি চোখ। শুধু আজ করা যায়, আজ অপরাজিতার মন ভালো নেই। নীল, শেষবারের মতো ছুঁয়ে দিবে, যেভাবে প্রথমবার ছুঁয়েছিলে। অনেক ঘৃণা করো আমায় না? বিশ্বাসঘাতক ভাবো? ভেবেছ ঠকে গিয়েছি? অপরাজিতা, তুমি অবুঝ। আমি, তুমি, আমরা কখনোই ভুল ছিলাম না। ভুল ছিল আমাদের সময়। ভুল হয়ে এসেছিলাম রে, আর তাই ভুলের প্রায়শ্চিত্ত হয়েই হারিয়ে যেতে এসেছি। একটা আত্মচিৎকার, নীলের বিস্ফোরিত চোখ। কিছু মানুষের হই হই রই রই শব্দের মাঝে যত দূর চোখ গেল সেখানেই শুধু শূন্যতা। সেই শূন্যতাকে ছাপিয়ে আর ফেরেনি নীলের অপরাজিতা। প্রতি 12ই শ্রাবণ নীল তার অপরাজিতাকে খুঁজতে ছুটে আসে জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। সিরাজ, তোমাকে আমি অত্যধিক স্নেহ করি, এটা তুমি জানো। কিন্তু বেঈমানের সাথে আমি ইমান দেখাই না, এটাও তুমি জানো। তুমি তো বেঈমানি করলা সিরাজ। ভাই, আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। তোমাকে আমি পয়লা দিনই বলছিলাম, বই মানে আমার কাছে 18+ চকচকা বই। সবাই সাহিত্য কপ চায়, আমি উঠতি বসে ছেলে মেয়েদের খোরাকি দিই, বিনোদনের খোরাক। ওদের এসব বিষয়ে যদি আমি শিক্ষা না দিই, এডুকেশন না দিই, লেসন না দিই, ট্রেনিং না দিই, তাহলে বিয়ের পরে ওরা তো বউ ধরে রাখতে পারবে না। কথা বোঝো নাই? ভাইয়া, আমি আপনার কথা মতোই কিন্তু প্রচ্ছদের নোংরা ছবি ব্যবহার করলাম। নিজের নামটাও পরিবর্তন করে মেঘদূত রেখেছি। আপনি আমাকে বলেছেন চুমুর শব্দ ব্যবহার করতে, আমি কিন্তু তাও ব্যবহার করেছি। জোরালো চুমু, আলতো চুমু, শহরের নিস্তব্ধতার মতো চুমুও কিন্তু ব্যবহার করেছি। ধরো মেয়ে, এত চুমু লিখলে হবে? চুমুর মানে কি? চুমুর আওয়াজটাই তো তুমি দাও নাই। শব্দ লাগবে, আওয়াজ লাগবে, জোরালো আওয়াজ। এসব শব্দ ছাড়া বই আজকাল চলে না। পাণ্ডুলিপিটা নিয়ে আবার বসো, চুমু ঢুকাও, আওয়াজ ঢুকাও। এসব বই হাতে হাতে মার্কেট পায়, মুখে মুখে ছড়ায়। আর কি নাম দিছো? নীল হারজি। এটা একটা নাম হয়েছে মিয়া? আর কি করছো শেষে? নায়িকারে মেরে ফেলছে। নায়িকা মারা গেল, গল্প মারা খেলো মিয়া। নায়িকা মারা যাবে না। শোনো, একটা ইউনিক আইডিয়া আছে। লাস্টে বিয়ে পড়ায় দাও, পালাই বিয়ে। দরকার হলে দেবুর সাথে পালাই যাবে। তারা পালাই গিয়ে একটা মনে করো 5 স্টার রেস্টুরেন্টে ঢুকে গেল, তারপরে ক্লোজ ডোর একটা হানিমুন হলো, একটা টাইট হানিমুন। বইটা শেষ করে একটা বন্ধু উজ্জীবিত হবে, সে আরেকটা বন্ধুকে পড়তে দিবে, পুরো মহল্লায় পুরো ব্যাপারটা ছড়ায় যাবে। তারপরে মুখে মুখে পুরো নামটা ছড়া যাবে। বইয়ের নাম হইতে পারে নিষিদ্ধ বাসক। নদীম ভাই, আমাদের আইডিয়া আসছে। এখন যে বইয়ের নামটা আছে নীল অপরাজিতা, এটাই থাকুক। আমি নতুন একটা পাণ্ডুলিপি আপনাকে লিখে দিচ্ছি। 27 বছরের ব্যবসা আমার। তুমি নিজেরা যত চাল্লুমাল মনে করো, আমরা তো বোকা ভাইব না। শোনো, তোমার একটা রয়্যালটির টাকা আছে। 2000? শোনো, ওই বই যা বিক্রি হইতেছে সব হচ্ছে ওই মলাটের চোরে, ভেতরে তো কিছু নাই। এটাও মাথায় রাখি। দাঁড়াও, চিঠি আসছে। এই যুগে ওই টাইপের উপন্যাস পড়ে কেউ চিঠি লিখতে পারে, আমার ধারণা ছিল না।
অপরাজিতাকে ছেড়ে চলে গেল কেন? অপরাজিতাকে কেন মেরে ফেললো? এটা খুব অন্যায়। মেঘদূত, আপনি খুব নিষ্ঠুর। বইটা পড়ে আমি কান্না থামাতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। আমার নীলকে খুব দেখতে ইচ্ছে করছে। জানেন, অপরাজিতার মতো আমারও নীল অপরাজিতার ফুল গাছ আছে। আমার প্রিয় ফুল অপরাজিতা। আমার বান্ধবী রবিনার নাকি এই বইটা পছন্দ হয়নি। আপনি বলেন তো মেঘদূত, এত সুন্দর বই কে পছন্দ না করে থাকতে পারে? চা। ভূতের মতো চমকে গেলেন কেন? আমি তো অপরাজিতার মতো লাগছে। বেগুনি কালার শাড়ি পরলে কি অপরাজিতা হওয়া যায়? বইটা শেষ করেছিলি? হুম। আমি চাই না তোর জীবনটা অপরাজিতার মতো হোক। আচ্ছা সিরাজ ভাই, আপনি সবসময় কালো শার্ট পরেন কেন? ময়লা কম হয়, অনেকদিন পরা যায়। ব্যাচেলার মানুষ তো, কাপড় ধোয়াটা আলসেমি লাগে। আপনার ডেনিমের শার্ট অনেক পছন্দ না? একজন লেখক তার ক্যারেক্টারকে অসম্পূর্ণ করতে নানান কিছু লিখে থাকে, আর তোরা মেয়েরাও সামান্য বিষয়গুলোকে এত বড় করে দেখিস। মেয়েরা মানে? আর কয়জন মেয়ে পড়েছে এই বই? আরেকদিন বলবো। খালাম মাসি, জঘন্য চা। শিলা, একজন লেখকের সার্থকতা কখন জানেন? যখন তার সৃষ্ট চরিত্রগুলোর সাথে মানুষ একই সাথে হাসে, কাঁদে, স্বপ্নে ভাসে। জানেন, আজ আপনার চিঠি না পেলে আমি হয়তো লেখালেখিটা বন্ধ করে দিতাম। তবে আপনার জন্য আমি আবারও লিখব, আপনার জন্য লিখব। আপনি আমার প্রথম অনুপ্রেরণা। অশেষ ধন্যবাদ আপনার চিঠির জন্য। পুনশ্চ নতুন ঠিকানা থেকে চিঠি পাঠাচ্ছি। এই ঠিকানায় চিঠি পাঠাবেন। আর পরের চিঠিতে আপনার সম্পর্কে জানতে চাই। জীবনের প্রথম অনুপ্রেরণাকে দেখতে চাই। দেখা পাবো? শিলা, হ্যাঁ মা বলো। কি হয়েছে তোমার? কই কিছু না তো, কিছু না। তোমার আজকে এইচএসসি পরীক্ষা শেষ। তোমার তো বাড়িতে ঢুকবার কথা আনন্দে নাচতে নাচতে, কিন্তু তুমি চোরের মতো ঢুকছো কেন? না মা, কি বলো? তাহলে কি হয়েছে? কিছু হয়নি, আমি কিছু লুকোচ্ছি না। আমার এক্সাম তো খুব ভালো হয়েছে, আমার মনও খুব ভালো। তবে আমি লুকিয়ে লুকিয়ে একটা চিঠি নিয়ে যাচ্ছি। তুমি না মনের কথা বুঝো, বলো তো কি আছে এই ব্যবহারিক খাতায়? মনে মনে কথা বলছো কেন? মায়েরা সব বোঝে। মায়েদের সামনে দুইটা চোখ, পেছনে দুইটা চোখ। দাও তোমার ব্যবহারিক খাতাটা দাও। দাও খাতাটা। হ্যাঁ আপা, কি বলছো তুমি? আরে কখন চুরি হলো?
হচ্ছে? না এভাবে না, দেখে যাবি। আমি না ও আচ্ছা, আপনি সেই ডাক্তার? তা কতদিন ধরে চলছে এই ধান্দা? ঠিক বুঝলাম না, আমি কি? দীপক ভাই, আমি না তোমাকে আগেও বলেছি যে উনি একজন ফিজিওথেরাপিস্ট, ওনার কাজ মাকে থেরাপি দেয়া। এসব হাতুড়ি ডাক্তার দিয়ে চিকিৎসা করালে মাকে বাঁচাতে পারবা? 3-4 মাসে কতটুকু ইমপ্রুভ হয়েছে তার? ওরে কত দাও মাসে? লাবণ্য, আজ আমি আসি। এই যে থেরাপিস্ট, এসব ধান্দাবাজি ছাড়েন, বুঝছেন? আর একটা কথাও না, আমি তোমাকে কতবার বলেছি যে মায়ের ফিজিওথেরাপির জন্য আজ পর্যন্ত সিরাজ ভাই একটা টাকাও নেয়নি। সমস্যা তো এইখানেই। বিনা পয়সায় একটা লোক মার মেয়েকে সেবা দিতে কেন বাসায় আসে আমি বুঝি না, মনে করছো? আর বিনা পয়সায় কেন করবে? আমি তোমাদের টাকা দেই না? তুমি যে টাকা পাঠাও তা মায়ের ওষুধ কিনতেই চলে যায়। আমি তো তোমারে বলছি যে তোমার যখন যা টাকা লাগবে তুমি আমারে বলবা। তাছাড়া 2 দিন পরে আমাদের বিয়ে, আগে থেকে একটু খরচাপাতি করতে হয় না? তুমি যে টাকা দাও তার থেকে কথা শুনেই কুল পাই না। আর আমার কখনো টাকা লাগলেও আমি তোমাকে বলবো না। লাবণ্য ভাইয়া, আপনি রাগ করবেন না, আমি অত বড় মাপের একজন থেরাপিস্ট না, স্বল্প জ্ঞানের একজন থেরাপিস্ট। আর সেই স্বল্প জ্ঞান দিয়েই খালাম্মাকে সেবা করার চেষ্টা করি। খালাম্মার এই সময়টাতে পাশ থাকতে পেরেই তাতেই আমি আনন্দিত। আপনি রাগ করবেন না, আমি খালাম্মার শরীরটা ভালো না, আমি আসি। আপনার সাহায্য নেই আর আমাদের কোনো দরকার নেই। আপনার কত বিল হয়েছে সেটা বলেন। কিছু জিনিস থাকে টাকা দিয়ে শোধ করা যায় না, টাকা দিয়ে সবকিছু মাপতে যাবেন না দীপক ভাই। সব পাঠ্য বইয়ের কথা শোনার সময় আমার নাই। আপনি গত 3 মাসে কতদিন আসছেন, প্রতিদিন কত টাকা করে আপনার বিল, সেটা হিসাব করে আমাকে জানান। প্রতিদিন 200 টাকা, মাসে 28 দিন, 3 মাসে কত হয় হিসাবটা মিলিয়ে নিন। এ তো টাকা। দীপক ভাই, ডাকাতরা কখনো মাথা নিচু করে ঘর থেকে বের হয়ে যায় না। ওর ধান্দাবাজি ধরা পড়ে গেছে, বুঝছো? এই সমস্ত ফিজিওথেরাপি দিয়ে কি ব্রেনের ট্রিটমেন্ট হয় নাকি? মা গত মাসে আমার নাম ধরেও ডাকতে পারতো না। আজ পর্যন্ত যতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে সিরাজ ভাইয়ের জন্যই হয়েছে। উনি মিথ্যা কথা বলেনি। আর তুমি প্লিজ কথায় কথায় যেখানে সেখানে তোমার এই টাকার গরম দেখানো বন্ধ করো, জঘন্য লাগে আমার। লাবণ্য, আমি আমি সরি। আসলে তোমার চারপাশে সবকিছু দেখলেই আমার হিংসা হয়। আমি সিরাজের কাছেও ক্ষমা চেয়ে নেব। ওকে, সে সুযোগ সিরাজ ভাই তোমাকে দিবে না। মেঘদূত, নীল অপরাজিতা আমার পড়া প্রথম উপন্যাস। জানেন, আমিও না অপরাজিতার মতো চিনি ছাড়া চায়ের সাথে টোস্ট বিস্কিট চুবিয়ে খাই এখন। আমিও আমার অপরাজিতা গাছ দুটোর নাম রেখেছি মেঘমালা আর নিহারিকা। আমার না আরো উপন্যাস পড়তে ইচ্ছে করছে। আচ্ছা, আপনার কি কি বই আছে আমাকে পাঠাবেন? ও হ্যাঁ, এবার আমার নিজের পরিচয় দিই। আমি শিলা মোর্শেদ, বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা বিদেশ থাকেন, মা সরকারি চাকরিজীবী। আরেকটা মজার ব্যাপার কি জানেন? এই 12ই শ্রাবণ আমার বান্ধবী রবিনার বিয়ে। সবেমাত্র এইচএসসি এক্সাম শেষ করেছি। বের হওয়া তো পসিবল না, তবে রবিনার বিয়ের কথা বলে বের হতে পারবো। তাই আমি চাই এই 12ই শ্রাবণ আমাদের দেখা হোক। আমি অপরাজিতা হব, বেগুনি শাড়িতে আপনার সামনে দাঁড়াবো। আপনি নীল হয়ে ডেনিম শার্ট আর কেসিও ঘড়ি হাতে আমার অপেক্ষায় থাকবেন তো? শিলা, চিঠি হাতে পেলাম দেরিতে। সামনের রবিবারই তো 12ই শ্রাবণ। একজন লেখক তার সুপাঠকের অপেক্ষা থাকবে। আমি নীল হতে পারবো কিনা জানি না, তবে আপনাকে অপরাজিতা হিসেবে দেখব, এটা ভেবেই আনন্দ হচ্ছে। ফাতিহানগর রেল স্টেশন, প্ল্যাটফর্ম নাম্বার 5। অপেক্ষায় থাকবো ঠিক সকাল 11টায়। মেঘদূত। আড়ালে আড়ালে তোমার দেখা, তোমাকে দেখে ভুলি সব ব্যথা। আড়ালে আড়ালে তোমার দেখা, তোমাকে আপনার পছন্দের ডেনিম শার্ট রেখে গেলাম। টিউশনির টাকা পেয়েছি আজ।
সেখান থেকে আপনার কিছু টাকা পরিশোধের চেষ্টা করলাম সিরাজ ভাই। আমার মন জুড়িয়ে বারবার হাজারো শব্দের মাঝে মন যে বলে শুধু আজ। কাঁদছিস কেন? মাকে ডাকলেই পারতিস। ছটাত কুচি হলে শাড়ি পরাটা দেখতে সবচেয়ে ভালো লাগে। এবার গোছ। কি হয়েছে? হ্যাঁ আম্মু, আমি তোমাকে অনেক কষ্ট দিই না? মা, এত ঢং শিখেছিস কার কাছ থেকে? অপরাজিতার কাছ থেকে? শোন শিলা, তোর বয়সটা আমিও পার করে এসেছি। তুই হয়তো ভাবছিস যে তোর মা অনেক বোকা, তাই না? মায়েরা সব বোঝে। জানিস, আমার মা, তোর নানু, আমার মনের কথা কিভাবে যেন বুঝে ফেলতো। মায়ের কাছে কিচ্ছু গোপন করতে হয় না। ছেলেটা কে? আমি অতটা বোকা না মা, আমি সত্যি বলবো আর তুমি বাবার কাছে বলবা? এতই যখন মন পড়তে পারো, বলো তো আমি কি বললাম মনে মনে? আমি তোর বাবার কাছে বলবো না তো। তুই আমাকে সত্যি করে বল, কে ছেলেটা? একই সঙ্গে পড়িস? ব্যাচমেট? মা, আমি এত বোকা না যে আমি মনে মনে বলবো আমি কোথায় যাচ্ছি, কার সাথে দেখা করতে যাচ্ছি। তুমি যদি মন করতে পারো তাহলে তুমি জেনে নাও। আমি যাচ্ছি নীল, না না, মেঘদূতের সাথে দেখা করতে। তুই নীলের সঙ্গে দেখা করতে যাচ্ছিস কেন? তুমি না একটা বোকা। আমি না বলেছি যে আজকে তো রবিনার গায়ে হলুদ, পরশু রবিনার বিয়ে, এই জন্য আমি আনন্দে উঠছি। এবার বল, সত্যি করে বল। মা, আমি তোমার মাথা ছুঁয়ে বলছি রবিনার আছে গায়ে হলুদ, ওখানে সবাই যাচ্ছে। কিন্তু আমি যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আর সুন্দর লাগবে দেখি। বাহ, মাশাআল্লাহ। হয়েছে? খুশি? গেলাম। শিলা, সাবধানে যাস মা। আচ্ছা মা, তুমি চিন্তা করো না, আমি গেলাম। আচ্ছা মা, আচ্ছা। ওকে। বসুন না। আপনি তো অনেক বাচ্চা একটা মেয়ে। আপনার চিঠি পড়ে অবশ্য ভেবেছি আপনি অনেক বড় হবেন। নীলের মতো আমি সুদর্শন নই। নীল আমার একটা সৃষ্টি মাত্র। নীলের মতো গায়ের রং শুভ্র না, চোখ ধূসর না, চুলটাও নীলের মতো না। দেখেন, আমারটা একটু এলোমেলো মনে হয় না?
বাবুই পাখি বাসার মতো বলতে পারেন। তবে একটা বিষয় কি জানেন ছিল, আপনি কিন্তু অপরাজিতার চেয়ে অপরূপ সুন্দরী। আপনার মতো সুন্দরী খুব একটা দেখিনি আমি এক জীবনে। আপনি যখন প্রথম আসছিলেন আমার মনে হচ্ছে একটা পরি হেঁটে আসছে, যে কোনো আপনি উড়াল দিয়ে চলে যাবেন। আপনি আপনার লেখা আমাকে সুন্দর করার কথা বলেন। আমি কিন্তু খুব কম মানুষের কথায় মুগ্ধ হই, কিন্তু আপনার কথায় মুগ্ধ হলাম। ধন্যবাদ। আপনার কাছে মোবাইল আছে? আমি একটু ফোন করব। জি। নাম্বারটা বলুন। আপনাকে কেন বলবো? আমার বান্ধবীর নাম্বার। আপনি আমাকে ফোন দিবেন, আমি তুলে নিচ্ছি। আসলে আমার শূন্য নয়টা কাজ করে না। আচ্ছা, আপনার নাম্বারে 0-9 কয়টা? দুইটা শূন্য, 3টা 9। 2টা 0, 3টা 9। আল্লাহ ভরসা। বলুন। 017। একটু আস্তে বলুন, আমি আগে শূন্যটা বসিয়ে নেই। জি। 07309 জি। 03 ডাবল 9903 49। 03 অপরাজিতারা কিন্তু কারো দুঃখে আসে না, বুঝলেন? রিং হচ্ছে, কথা বলুন। হ্যালো রবি। কে? শিলা? কার নাম্বার এটা? মেঘদূতের। কি দুধ? এমন নাম তো কখনো শুনি নাই। আরে নীল অপরাজিতা, ওই যে তুই আমাকে যে বইটা দিলি না পড়ার জন্য, আমি তো তার সাথে দেখা করতে চলে আসছি রে। তোর কি মাথা গেছে? কই আছিস? কার সাথে গেছিস? একা আসছি, কিন্তু দোস্ত আমার না ওনাকে একদম ভাল লাগে নাই। কি? এই তুই কি প্রেম করতে গেছিস বেটার লগে? এই তোরে বলছি না গাধা, এটা 90-এর দশক না, আজকাল প্রেম করেই খাওয়ার জন্য। এই শোন, তুই এক্ষুনি গাড়িতে উঠে আমার বাসায় আয়, আর তুই না পারলে বল আমি মামুনকে পাঠাই। আমাকে? আমার জামাই গাধা। তুই বিয়ে করে ফেলছিস নাকি? আরে গাধা, আজকে আমার গায়ে হলুদ, কিন্তু মামুনের তো কালকে, ও এমনিতেও আসবে। তুই কই আছিস বল, আমি মামুনকে পাঠাচ্ছি। হ্যালো হ্যালো দোস্ত, হ্যালো। আপনার ফোনে চার্জ নাই? চার্জ তো ফুলই ছিল। ও মাঝে মাঝে একটু ডেড হয়ে যায় ফোনটা, অপেক্ষা করুন, নিজে নিজে চালু হয়ে যাবে। হয়নি? হচ্ছে না। আপনার শেষ হয়নি কথা বলা? হ্যাঁ, আমার আসলে বাসায় যেতে হবে। ফিরতি বাসটা কখন? 6টায়। হ্যাঁ 6টায়। কি? হ্যাঁ একটু আগে তো একটা বাস গেল, 6টারটাই লাস্ট বাস। অপরাজিতাদের মন খারাপ হলে কি করে মনে আছে? রেল লাইনের সমান্তরাল দিয়ে পাখির মতো ডানা মেলে হাঁটতো। আচ্ছা, আমি না কখনো রেল লাইনের সমান্তরালে হাঁটিনি, আমাকে শেখাবেন? আমি তো নীল নই, কিন্তু মেঘদূত। আপনাকে আমি অপরাজিতা বানিয়ে ছাড়বো। এই কেমন অনুভূতি
তোরই শুধু আলো তোর দুটি চোখে দেখি যখন তোর ঠোঁটে মিষ্টি হাসিতে মন হারিয়েছি আমাকে তোর ভাবনায় সারাক্ষণ তোর দুটি চোখে দেখি যখন তোর ঠোঁটে মিষ্টি হাসিতে মন হারিয়েছি আমাকে তোর ভাবনায় সারাক্ষণ তোর মনেরই অলি গলিতে খুঁজেছি চারিদিক জোনাকির মিটি আলোতে জ্বালাবো প্রেমের প্রদীপ তোর মনেরই অলি গলিতে খুঁজেছি চারিদিক জোনাকির মিটি আলোতে জ্বালাবো প্রেমের প্রদীপ আমার বুকে প্রেমের সুখে আজ তোরই শুধু আলো তোর দুটি চোখে দেখি যখন তোর ঠোঁটে মিষ্টি হাসিতে মন হারিয়েছি আমাকে তোর ভাবনায় সারাক্ষণ তোর দুটি চোখে দেখি যখন তোর ঠোঁটে মিষ্টি হাসিতে মন হারিয়েছি আমাকে তোর ভাবনায় সারাক্ষণ এই কেমন অনুভূতি প্রেম মনে এলো বুঝি দু চোখ দিশে হারায় তোর মন পাড়ায় তুই ছাড়া হব যে বিলি আমার বুকে প্রেমের সুখে আজ তোরই শুধু আলো তোর দুটি চোখে দেখি যখন তোর ঠোঁটে মিষ্টি হাসিতে মন হারিয়েছি আমাকে তোর ভাবনায় সারাক্ষণ তোর দুটি চোখে দেখি যখন তোর ঠোঁটে মিষ্টি হাসিতে মন হারিয়েছি আমাকে তোর ভাবনায় সারাক্ষণ মেঘদূত, এমন একটা দিন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে অপরাজিতা হতে দেওয়ার জন্য ধন্যবাদ। আর সকালে আমি খারাপ ব্যবহার করেছি সেটার জন্য মাফ চাচ্ছি। আপনি মোটেও খারাপ ব্যবহার করেননি। আমি সিরাজ, মেঘদূত না, নীলও না। একটা বিষয় কি সিরাজ জানেন, সিরাজদের জীবনে প্রতিটা চাওয়া অপূর্ণ থেকে যায়। যে জিনিসটা আশা করে বা শখ করে সেটা কখনো সিরাজরা পায় না। যদি পায়ও করুণা করে পায়। আপনি অনেক ছোট, দুনিয়াটা অনেক কঠিন। আমি মোটেও ছোট না, এত দূর একা একা এসেছি। এটা কিন্তু মোটেও উচিত হয়নি। মনে রাখবেন, সবাই সিরাজ না। আমি আপনাকে অনেক মিস করব। এই দিনের কথা আমি কখনো ভুলবো না। আফা বাস ছেড়ে দিমু, তাড়াতাড়ি আহেন ভাইজান, আজকে আফারে ছেড়ে দেন। আপা আহেন তাড়াতাড়ি। আসি মেঘদূত। শিলা, সাবধানে যে।
শিব, খালাম্মা কেমন আছেন? যদি জানার ইচ্ছা থাকতো তাহলে তো বাসায় আসতেন। সবসময় কি আর ইচ্ছাকে প্রাধান্য দেওয়া যায়? মাঝে মাঝে বিসর্জন দিতে হয় অন্যের জন্য। ঠিক তাই, এজন্যই মাও হয়তো নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়েছেন। কিসের ইচ্ছে? বেঁচে থাকার ইচ্ছে। মানে? মা মারা গেছে সিরাজ ভাই, আজ 14 দিন হলো। আপনাকে ফোন দিয়েছিলাম, ফোন বন্ধ ছিল। সদর হাসপাতালে নিয়ে গেলাম, ওখানে এক অপরিচিত ডাক্তারকে দেখে সিরাজ মনে করে অনেকক্ষণ হাত ধরে বসেছিল। যা আপনাকে দিয়ে হয় না সেটা কেন করেন সিরাজ ভাই? কেন অন্য? কেন আমি জীবনে কোনো কিছুই পাই না? সিগারেট পর্যন্ত খেতে পাই না। কেন এই জীবন আমাকে এত করুণা করে? যা ছুঁই সবকিছু কেন আমি হারাই? সবকিছু কেন আমার জীবন থেকে চলে যায়? কেন লাবণ্য? শিলার যোগাযোগ করেনি তাই না? শিরা যোগাযোগ করবে না তো আমি আগে থেকেই জানতাম। আমি এলাকা ছেড়ে চলে যাবো লাবণ্য। প্রকাশক নুরু ভাই আমার জন্য একটা চাকরি খুঁজেছে, থেরাপিস্টের, 10,000 টাকা বেতন। আগে তো খালাম্মার কথা ভেবে যেতে পারতাম না, এখন চলে যাব। আমিও এলাকা ছেড়ে চলে যাচ্ছি, বড় খালার বাসায়। দীপক ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে 29শে শ্রাবণ। এই চিঠিটা রেখে যাচ্ছি, ইচ্ছে হলে পড়বেন, মন যা বলে শুনবেন। আমি আসি সিরাজ ভাই।
বাদামতলি। ভাই আজকে তো বৃহস্পতিবার ভাই, আজকে তো ভাই বাদামতলি যাবো না ভাই, সামনে উঠানে নাম দেবো ভাই। আচ্ছা ইউটার্ন করুন যাই। কেমন আছেন সিরাজ ভাই? বন্ধু ভালো, তুমি কেমন আছো? ভালোই আছি। এতদিন পর থেকে যাচ্ছিলাম এই পথ ধরে। তুমি? আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি, কোথায়? বাদামতলি। বাদামতলিতে? আমার বাস তো বাদামতলি থেকে 10 মিনিট হাঁটলে বামে যে গলিটা গেছে না, পেট্রোল পাম্পের পরে, ওইটা। ভালোই হলো, লম্বা পথ, গল্প করতে করতে যাওয়া যাবে। আচ্ছা সিরাজ ভাই, এভাবে কেউ হারিয়ে যায়? একটা কথা বলেছিলাম লাবণ্য, মনে আছে? আমার শখের জিনিসগুলো করুণা করে পাই, এরকমটাই হয়েছে আমার সাথে। মানে? লম্বা কাহিনী, পরে বলছি। এই কেমন লাগছে আমাকে? খারাপ না, পরেছেন তাহলে শার্টটা। দীপক কেমন আছে? দীপক ভালো আছে। আসলে ওর এই রকচটা আর মুখের উপর কথা বলে দেওয়ার স্বভাবটা আমি একদমই মেনে নিতে পারতাম না, কিন্তু বিয়ের পর এই মানুষটাকেই এখন অনেক ভালো লাগে। তো স্যার কোথায়? একা যাচ্ছে যে? আমি একটা এক্সাম দিতে গিয়েছিলাম, তাই ফেরার পথে আজকে একাই ফিরছি। প্রতিবার ওই সাথে থাকে, কিন্তু আজকেই ওর সাথে নেই, আর আজকেই আপনার সাথে দেখা। আচ্ছা, আপনি কি যেন বলবেন বলেছিলেন, বলেন না। শহর ছাড়ার আগে মনে আছে তোমাকে বলেছিলাম যে আমার একটা চাকরি হয়েছিল, 10,000 টাকা বেতন। বলেছিলেন তো। প্রকাশক নুরু ভাই, মনে আছে? তো সেদিন তুমি চলে যাওয়ার পরে ডিসিশন নিয়ে আমি শহর ছেড়ে চলে যাব। পরের দিন খুব সকালে বাসে উঠে চলে যাই। মফস্বল শহরে এমন ছিমছাম গোছানো বাড়ি আর কখনোই দেখিনি। বাসার দরজায় কড়া নাড়তেই দরজা খুলল পুষ্প। আমি সিরাজ, পত্রিকার বিজ্ঞাপন দেখে। আমি ফিজিওথেরাপিস্ট, পত্রিকার বিজ্ঞাপন দেখে আমি আসছি মতো। ভিতরে এসে বসেন। আমি অপেক্ষা করছিলাম, কিন্তু পুষ্প ফিরে আসার আগেই ঠিক কি যেন শুনতে পেরে কৌতূহল বশত আমি পাশের জানালায় উকি দিয়েছিলাম। দেখলাম একজন অসুস্থ মানুষকে ঘিরে পুষ্প কার সাথে যেন কথা বলছে। হঠাৎ পুষ্প ফিরে তাকায় আমার দিকে, ভূত দেখার মতো আটকে উঠি। এরপরে পুষ্প কোনো কথা ছাড়াই গেট খুলে দেয়। আপু আপনাকে ভিতরে ডেকেছে। জি। আমি আশা করেছিলাম খুব বয়স্ক একজন লোকের চিকিৎসা করার জন্য আমি এখানে এসেছি, কিন্তু পুষ্প আমাকে এমন একজনের সামনে নিয়ে যাবে তা হয়তো কখনোই আমি ভাবিনি। আমি বিস্ময়ে হা হয়ে আছি। উফ সিরাজ ভাই, কি আয়োজন করে গল্প বলছেন, মনে হচ্ছে যেন ভূতের ঘটনা শুনছি। জাস্ট বলে ফেলেন না কি হয়েছে। গল্প হচ্ছে আয়োজন করে বলার জিনিস। আয়োজন করে গল্প না বললে সেটা হয় আলাপ। গল্পকার আর বাচ্চাদের ভিতরে পার্থক্য হচ্ছে কি জানো? গল্প বলার আয়োজন। ধরো আমি যদি তোমাকে শুরুতেই বলে দিতাম যে আমি শিলার বাড়িতে গিয়েছিলাম এবং শিলার বাড়িতে যাওয়ার পরে শিলার সাথে আমার দেখা হয়েছিল। মানে শিলার সাথে আপনার দেখা হয়েছিল? আপনি শিলাকে দেখেছেন? দেখো, তোমার চোখে মুখে উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে আমি তোমাকে বড় সড় ধাক্কা দিতে পেরেছি। যে ধাক্কাটা খেয়েছিলাম শিলাকে দেখে। আসলে এটা অবিশ্বাস্য ছিল, সত্যি কিন্তু ধাক্কা খেয়েছি। আচ্ছা, অনেক পথ তো বাকি, আপনি আয়োজন করে গল্প বলেন, আমি মুখ বন্ধ করে বসে আছি। আমি যেই শিলার জন্য আমার শহর ছেড়েছি, ভাগ্য আমাকে নিয়ে এসেছিল শিলার শহরে। শিলাকে দেখে আমার মিশ্র প্রতিক্রিয়া হলো। প্রথমে মুখে হাসি ফুটে উঠলেও সেটা গায়েব হয়ে গেল নিমিষেই। আমি চেয়েছিলাম শিলার সাথে আমার দেখা হোক,
কিন্তু সেই দেখাটা এভাবে হোক আমি চাইনি। আপনি একা আসছেন? জি, মেয়ে পেশেন্টের সঙ্গে একজন মেয়ে থেরাপিস্ট দরকার, সেটা আনেননি কেন? পত্রিকাতে উল্লেখ ছিল না, রোগী ছিল নামে উল্লেখ থাকার কোথাও না। একজন ডাক্তারের কাছে রোগী মানে রোগী, ছেলে মেয়ের ভেদাভেদ করে সাধারণ মানুষ। শয়তান চেনেন? মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্য করে শয়তান। ডাক্তাররা কি রোগীর সঙ্গে অসভ্যতা করে না? ডাক্তাররা কি ফেরেশতা? আমি তা বলিনি। আমি বলতে চেয়েছিলাম আমাদের কাছে রোগী মানেই রোগী, সমান চোখে দেখি আমরা। তাহলে তাদের সম্পর্কে কোনো খারাপ কথা বললে সেটা গায়ে লাগান কেন? গায়ে লাগাচ্ছি না ম্যাম, বুঝাচ্ছি। আসলে সব পেশাতেই কিছু খারাপ মানুষ থাকে, যার কারণে পেশাটা নোংরা হয়। পুলিশ, শিক্ষক, ডাক্তার, সব পেশাতেই খারাপ মানুষ পাবেন, যারা পেশাকে ছোট করে। আপনি তো একজন পুরুষ, আপনি কি করে বুঝবেন শয়তানের ভয়, আতঙ্কের মধ্যে বসবাস করা কতটা কঠিন, কতটা ভয়ঙ্কর? বুঝবেন না। শিলার কি হয়েছে? আমার যতদূর মনে পড়ে আমি একবারও শিলার নাম উচ্চারণ করিনি। শিলাকে কি আগে থেকে চিনতে? বুঝছি না, আমি ওনাকে মনে হয় বলতে শুনেছি। শিলার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে শিলার নিচের পোর্শন অনুভূতি শূন্য হয়ে গেছে, প্যারালাইজড। ফিজিওথেরাপিস্ট ভালো একজন দেখালে ভালো হতে পারে, নাও ভালো হতে পারে। শিলা কতদিন ধরে? দিন বেশেক হবে। বান্ধবীর বিয়ে খেতে গিয়েছিল, বান্ধবীর বিয়ে। আচ্ছা বাদ দিন, আমার মেয়ের জন্য একজন মেয়ে ফিজিওথেরাপিস্ট লাগবে। যদি আপনার পরিচিত কেউ থাকে তাকে আপনি রেফার করতে পারেন। আজ আসুন। ম্যাম, আমি বলছি না যে আপনি যা বলছেন সব ভুল। আপনি হয়তো আপনার জায়গায় ঠিক আছেন, কিন্তু ম্যাম চাকরিটা আমার দরকার। আমি আপনাকে কথা দিচ্ছি, শিলাকে সুস্থ করতে যা লাগে আমি করব, আমার জায়গা থেকে আপনার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমার মেয়ের জন্য একজন মেয়ে অ্যাসিস্ট্যান্ট লাগবে। কি যেন নাম তোমার? নাম পুষ্প না? আপাতত ওনাকে দিয়ে চালিয়ে নিলে হবে, ওনার কিছু হেল্প নিয়ে। পুষ্প, ভালো করে করো, ও যেন ব্যথা না পায়। এই যে মা আছে, এই যে আম্মু আছে, আম্মু 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 আছে, এই মা আছে, মা আছে, মা এই মা মা কোনো ভয়, আম্মু আছে, আম্মু আছে। শিলা আপনাকে চিনতে পারেন?
চিনতে পারছিল কিনা বুঝতে পারছিলাম না, কারণ আর মা চোখের আড়াল হলেই ও মামা করে ডাকতো। শিলাকে সুস্থ করার জন্য যে চিকিৎসা এক্সারসাইজ দরকার ছিল কিছুই করতে পারছিলাম না। ফিমেল নার্স ছিল না দেখে। আপা আসসালামু আলাইকুম। আপা আপনার টিকিট তো ওই সিটের। ভাইয়া কি আপনার পরিচিত? হ্যাঁ, পরিচিত মানুষ যেহেতু ভাবলাম লম্বা পথ গল্প করতে করতেই যাই। আবার সমস্যা নাই, আপনার চাইলে আমি সিট একসাথে করে দিতে পারি। তোমার এখানে কি হয়েছে? আর বললেন না ভাই, আমার বউটা জঙ্গলে বিলাই পালে, সারাদিন কাম করে বাসায় যাই একটু ঘুমাইতে, আর ঘুম দিছে কাটটা। ইস, তাই বলে এভাবে খাপচি মারবে? সমস্যা নাই আপা, কোনো সমস্যা হলে আমরা জানায়েন, আসি। রাজ্জাক কিন্তু বেশ ভালো ছেলে, প্রতিদিন যাওয়া আসার পথে ওর সাথে আমার দেখা হয়, আর প্রতিদিন ও আমার খোঁজ খবর নেয়। মুখে একটা হাসি দিয়ে জিজ্ঞেস করবে, আপা ভালো আছেন? দীপককে চিনে? ও তো প্রতিবারই সাথে থাকে, কেন বলেন তো? জয়ী দীপকের কান ভারী করি। আচ্ছা, বললেন না তো, শিলাকে আপনাকে চিনতে পেরেছিল? একদম শিলা, শিলা চিনতে পারছো? শিলা, কি অদ্ভুত তাই না? একটা মুহূর্ত একটা জীবন শেষ করতে, কতগুলো স্বপ্ন শেষ করে দেয়। আমি ভেবেছিলাম আমি আপনাকে দেখতে পারবো না। বাজে কথা বলবো সেটা, বাজে কথা বলতে হয় না। শিলা, আমাকে বলবো সেদিন কি হয়েছিল? আমার মনে হয় না এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল। শিলা, এখানে দাঁড়িয়ে আছো কেন? বাথরুম করবে, যাও, সরো, যাও এখান থেকে। পুষ্প, শিলাকে সুস্থ করার একটা উপায় আমার কাছে আছে আন্টি। আন্টি, একজন স্বামী যদি তার স্ত্রীকে স্পর্শ করে তাহলে কি সেটা পাপ হয়? হয় না, না? আন্টি, আমি শিলাকে বিয়ে করতে চাই। তারপর? খুব সাদামাটা একটা বিয়ে হলো আমাদের। মোমবাতি আর ফুলের গন্ধে সাজানো হলো বাসর। তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা, তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। সেদিন রাতে কি হয়েছিল শিলা? আশ্চর্য, এখানেও রহস্য। আচ্ছা সিরাজ ভাই, কেন মনে হচ্ছে আপনার যে শিলার এই ব্যাপারটা
দুর্ঘটনা না হয়ে অন্য কিছু হতে পারে। আর শরীরের দাগগুলো, শরীরের দাগগুলো দেখে আমি এতটুকু শিওর দুর্ঘটনা না। শিলা বলেছিল আপনাকে কি হয়েছিল ওই রাতে? আজকাল পত্রিকাতে ভালো কোনো খবর নেই, শুধু বিজ্ঞাপন আর মডেল। একটা ভালো খবর পেয়েছি, বাংলাদেশের জয় 6 উইকেটে, তাও ইন্ডিয়ার সাথে। ভালো খবর না? কলেজ ছাত্রীর শিলা, শিলা সেদিন রাতে কি হয়েছিল বলো না আমাকে। শিলা বলো না সেদিন রাতে কি হয়েছিল। শিলা, শিলা আমার দিকে তাকাও। শিলা, শিলা, শিলা তাকাও আমার দিকে, তাকাও, তাকাও, তাকাও। শিলা, শিলা শুনো। শিলা, শিলা, শিলা বলো আমাকে। শিলা আমাকে বলো সেদিন রাতে কি হয়েছিল। শিলা শুনো। শিলা, শিলা চপ কি জানতে চাও ওর কাছে? আমি তো ওকে নিষেধ করেছি ওকে কিছু জিজ্ঞেস করো না। সেদিন রাতে শিলা আর শিলার স্বপ্নের মৃত্যু হয়েছিল, এটাই সবচেয়ে বড় সত্য। এর উপরে কোনো সত্য জানার দরকার নাই, জেনে কোনো লাভও নাই। ভাইয়া এই সামনে পেট্রোল পাম্প পার হলে ভাই ওটা নাম তো আসিলা বল না, সাবধানে যেও। চিন্তা করেন না, আপা প্রত্যেকদিন এই রুটে যাতায়াত করে, আর আপা আমার ভালো মতোই চিনে, তাই না আপা? আপনি একদম নিশ্চিন্তে থাকেন। উস্তাদ সামনে উঠে না দাঁড়ান, দেখা হবে শীঘ্রই। দাঁড়ান। সিরাজ ভাই, আপনি সেদিন চিঠিটা পড়েননি তাই না? কিন্তু হাতে নিয়ে বুঝেছিলাম চিঠির ভিতরে কি লেখা। উত্তরটা আমার হাতে ছিল না। আসিলাম বন্ধু। মা মারা যাবার পর নিজেকে এতটা অসহায় আর কখনো মনে হয়নি। জানি আমার প্রতি আপনার কোনো অনুভূতি কাজ করে না সিরাজ ভাই। নিরুপায় আমি তবুও আশা নিয়ে অপেক্ষায় থাকব শহরের শেষ বাস ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত। আপনি আসবেন? ভাই, বাস কোথায় যাচ্ছে? বাস কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? ডরেন না আপা, চাক্কায় হাওয়া নাই তো, চাক্কায় হাওয়া দেওয়ান লাগবো। সামনে গ্যারেজ, আপনি বসেন। আমাকে নামাই দেন। আমাকে নিয়ে যাওয়া লাগবে কেন? আমাকে নামাই দেন। উস্তাদ মুইত্তা আসি। আমি কিন্তু 999 কল দিচ্ছি। টুকি, এই দিনটার জন্য কত অপেক্ষা করছি। কথাটা আগে শোনেন নাই মনে হয়, উস্তাদের মায়ের শেষ রাইতে।
কি হয়েছে লাবণ্য? তোমাকে এমন লাগছে কেন? লাবণ্য, 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 রে রাজ্জাক, তোরে না আমি কইছি কামের সময় ডিস্টার্ব করবি না। তোর তো কইছি পাইবি। রাত কি শেষ হয়ে যেতেছে নাকি? শালা কুত্তার মতো করতেছিস কে? লাবণ্য, আবার ডিস্টার্ব করতেছিস? দাঁড়া, মজা দাঁড়াতে শুয়ারের বাচ্চা। রে সেদিন রাতে কি হয়েছিল সেটা তোমাকে জানতেই হবে। জানতে চাই। সেদিন রাতে আমার মেয়েটা ভয়ঙ্কর ভাবে রেপ হয়েছিল। বাসের ড্রাইভার, বাসের হেল্পার আমার মেয়েটাকে ধর্ষণ করে। আমি থানায় ছুটে গিয়েছিলাম, কিন্তু তারা থানায় দেখায় সেটা একটা অ্যাক্সিডেন্ট। ওর সব কিছু অ্যাক্সিডেন্ট। থানাও কিচ্ছু করতে পারে নাই, মামলা নেয় নাই। সেদিন রাতে কি হয়েছিল? অনুচিনা করলাম আমার স্যারের আমি একদম খাই আরাম ধরে। এরকম করে তোর শরীরের সব গুলা আর ভেঙে ফেলে। কোথাছি 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 সব কোথাছি কোথাছি সব কোথাছি সব কইতেছে। বাসে উঠতি বয়সের মেয়ে মানুষ আসলে আমার মাথা পাগল হয়ে যেত। মাথায় কোনো কাম করতো না সেই সময়, খালি চোখ দিয়ে গিলতে থাকতাম। কিন্তু একটা সময় যখন চোখের খিদার মিটতো না, তখন আমার ভাইস্তে রাজ্জাক ওর সাথে প্ল্যান করলাম কি নাটক করলে পরে দর্শন করেও আমরা আমাকে ক্ষুধা মিটাইতে পারবো। প্ল্যান সাকসেস হলো। প্রথম 6 মাসে আমরা 6টা মেয়েরে টপকায় দিলাম। কারো সাধ্য নাই যে এটা খুন না অ্যাক্সিডেন্ট করতে পারে। শুক্র শনি সরকারি ছুটি, এই জন্য বৃহস্পতিবার রাত বেছে নিতাম। প্রথম মারতে যাইতাম না, কিন্তু না মারে কি উপায় আছে কন? এমনিতেই জীবন থাকা আর না থাকা সমান। তাই দয়া করতাম চাচা ভাইস্তে মিলে মাথা পিছু বাড়ি দিয়ে অজ্ঞান করে রোডের মাঝখানে নিয়ে শোয়া রাখতাম। তারপর উপর দিয়ে গাড়ি চালায় দিয়ে মাজার নিচের সব যাতে কেউ দেখে বুঝতে না পারে যে এটা অ্যাক্সিডেন্ট না মারা। কিন্তু ঝামেলা বাঁধালো একটা মাইয়া। তোকে গুলো আই গাড়ি ঘুরাও, বাজারে যাবো আম্মু। কই মাসের জান বাসার কি আকতি। আম্মু
আমি কোনোদিন এরকম আকুতি দেখি নাই। জানেন 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 আম্মু কিন্তু মায়াটা মরণ হয়েছে গেল। হ্যাঁ, জানেন মেঘদূত, মাঝে মধ্যে আমার মনে হয় যে মৃত্যু আমাকে ভয় পায়, আমার কাছে আসতে চায় না। মৃত্যু তাদের কি ভয় পায় শিলা, যারা মৃত্যুকে অনেক আগে থেকেই জয় করে আসে। পৃথিবীতে মানুষ বেঁচে থাকার কিছু কারণ থাকে শিলা। তোমার কারণ হচ্ছে পৃথিবীকে অনেক কিছু দেখানোর বাকি। তুমি আকাশ থেকে ঝরে পড়া ক্ষণজন্মা শিলাবৃষ্টি নও শিলা, তুমি ইস্পাত সমুদ্রের রূপান্তরিত শিলা। শিলা আছে বলেই মেঘদূতের জন্ম হয়। আমাদের এখনো অনেক কাজ করা বাকি শিলা। বেঁচে থাকার অধিকার সবারই আছে, তাই ধর্ষক হলেও বাঁচিয়ে রাখলাম। তিল তিল করে মৃত্যুকে প্রতিদিন আলিঙ্গন করার সুযোগ দিলাম। পাপীদের জমদূত অন্ধকারের আলোর মুখ, প্রতিশোধের আগুন রূপ। আইন অন্ধ, সেই অন্ধ আইনের চোখে আলো ফেরাবে মেঘদূত। মিথ্যাকে সত্য করে ফেলবে যে মহাকাশ, আলোর ধারে কেটে ফেলবে যে অন্ধকার। হয়ে যাক সব ছাই, ভেঙে যাক সব স্বপ্ন, যেখানে হিংস্র পশুর কালো ছবল করছে নানান প্রশ্ন। কে দেখেছে ন্যায়ের গোড়াতে করছে কে প্রতিবাদ, আর তোমার চোখের কালো বাঁধনে দিচ্ছি অভিশাপ। মেঘদূত এলো মশাল হাতে, ভাঙবে পাজর শক্ত হাতে, দেখবে তুমি নগ্ন চোখে প্রতিবাদ প্রতিবাদ। আর হাহাকারে পুড়ছে শহর, পাপীরা সব পেয়ে খবর, জিন্দা লাশে কাফন বন্দি সবার না বিশ্বাস। মেঘদূতের আবির্ভাব, পাপীদের বিনাশ। মেঘদূতের আবির্ভাব, পাপীদের বিনাশ। ইয়েস, এটা কি লতিফ স্যারের বাসা? আমি লতিফ বলছি। আপনি কে? মেঘদূত। উস্তাদের দিন শেষ। হয়ে
যাক সব ছাই, ভেঙে যাক সব স্বপ্ন, যেখানে হিংস্র পশুর কালো ছবল করছে নানান প্রশ্ন। কে দেখেছে ন্যায়ের গোড়াতে করছে কে প্রতিবাদ, আর তোমার চোখের কালো বাঁধনে দিচ্ছি অভিশাপ। মেঘদূত এলো মশাল হাতে, ভাঙবে পাজর শক্ত হাতে, দেখবে তুমি নগ্ন চোখে প্রতিবাদ প্রতিবাদ। আর হাহাকারে পুড়ছে শহর, পাপীরা সব বেগ খবর, জিন্দা লাশে কাফন বন্দি সবার না বিশ্বাস। মেঘদূতের আবির্ভাব, পাপীদের বিনাশ। মেঘদূতের আবির্ভাব।